আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাস্টার শেষ বর্ষের গ্রামীণ অর্থনীতি কোর্সটি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে গ্রামীণ অর্থনীতির থার্ড চ্যাপ্টার অর্থাৎ এগ্রিকালচার বা কৃষি চ্যাপ্টারটি নিয়ে। ঠিক আছে, তো আমার আজকের আলোচনার টপিকগুলো হলো কৃষি ঋণ, কৃষি ঋণ ও শিল্প ঋণের মধ্যে পার্থক্য। কৃষি ঋণ ও শিল্প ঋণের মধ্যে পার্থক্য জানবো। এরপরে আমরা দেখব কৃষি ঋণের প্রকারভেদগুলো। কৃষি ঋণের প্রকারভেদ সম্পর্কে। এরপরের টপিকটা হচ্ছে কৃষি উন্নয়নে কৃষি ঋণের ভূমিকা। কৃষি উন্নয়নে কৃষি ঋণের ভূমিকা। তারপরের টপিকটা হলো বাংলাদেশের কৃষকরা কেন ঋণ গ্রহণ করে। বাংলাদেশের কৃষকরা কেন ঋণ গ্রহণ করে। এই টপিকগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। প্রথমে যে টপিকটা সেটি হচ্ছে কৃষি ঋণ ও শিল্প ঋণের মধ্যে কি পার্থক্য রয়েছে। কৃষি ঋণ ও শিল্প ঋণের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য রয়েছে। কৃষি ঋণ মূলত আমরা কি করি যে কৃষকরা তাদের কৃষি উৎপাদনের জন্য এবং নিজেদের ভোগের জন্য কৃষি ঋণ নিয়ে থাকে, তাই না? কিন্তু শিল্প ঋণ হচ্ছে উৎপাদনমুখী, অর্থাৎ উৎপাদনের জন্যই শিল্প ঋণটা নেওয়া হয়। তাহলে দেখি আমরা হচ্ছে কৃষি ঋণ আর শিল্প ঋণের মধ্যে কি পার্থক্য রয়েছে। প্রথম যে পার্থক্য সেটি হচ্ছে উৎসগত পার্থক্য। উৎসগত কি পার্থক্য? অর্থাৎ কৃষি ঋণটার উৎস হচ্ছে তোমার অপ্রাতিষ্ঠানিক উৎস, যেমন হচ্ছে গ্রামের মহাজন, ধনী কৃষক, তারপরে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা। হ্যাঁ, আর শিল্প ঋণের উৎস হলো যেমন তোমার বাণিজ্যিক ব্যাংক। হ্যাঁ, তারপরে হচ্ছে কৃষি ব্যাংক। শিল্প ঋণের উৎস হচ্ছে তোমার বাণিজ্যিক ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংক। তারপরে হচ্ছে শেয়ার ডিবেঞ্চার। শেয়ার ডিবেঞ্চার ভাঙার পরে যে অর্থটা আসে সেটা, এই উৎসগুলো হচ্ছে বা তোমার শিল্প ঋণের উৎস। হ্যাঁ, খ নাম্বার যেটা হচ্ছে কাঠামো। কৃষি ঋণের কাঠামো হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, যেটা আমি আগেই বলেছিলাম। আর শিল্প ঋণের কাঠামোটা কি, তোমার বিভিন্ন ব্যাংক থেকে আসে। আর 3 নাম্বার যে পার্থক্য সেটি হচ্ছে ঋণ আদায়। আচ্ছা, ঋণ কিভাবে আদায় করা হয়, কৃষি ঋণ থেকে কিভাবে আদায় করা হয়? কৃষকদের কাছ থেকে কৃষি ঋণ হচ্ছে আদায় করাটা কষ্ট সাধ্য। যেমন হচ্ছে কৃষিতে অনেক রিস্ক থাকে, ঝুঁকি থাকে, তাই না? এই জন্য হচ্ছে কৃষি ঋণ আদায় করাটা তোমার কঠিন হয়। আর শিল্প ঋণ থেকে হচ্ছে অলরেডি অনেক উৎপাদন হয়ে থাকে, এই জন্য শিল্প ঋণ আদায় করাটা
সহজ, কারণ হচ্ছে সহজেই এরা দিতে পারবে, একটা গ্যারান্টি থাকে। তারপরে গ নাম্বার যেটা, সেটি হচ্ছে তোমার জামানত। জামানতটা কি থাকে, তোমার কৃষি ঋণে জামানতের পরিমাণটা অনেক কম থাকে, কারণ হচ্ছে কৃষি পণ্য পচনশীল, এই জন্য জামানতের পরিমাণটা কম থাকে, কিন্তু শিল্পের জামানতটা তুলনামূলকভাবে বেশি থাকে। ঋণের পরিমাণ, ঋণের পরিমাণের দিক থেকে হচ্ছে কৃষি ঋণ আর শিল্প ঋণের মধ্যে পার্থক্য রয়েছে। ঋণের পরিমাণটা, কৃষি ঋণে পরিমাণটা কম থাকে আর শিল্প ঋণের পরিমাণটা বেশি থাকে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে সুদের হার। দেখো, সুদের হার তোমরা জানো যে কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে যখন ঋণ নেওয়া হয় তখন চড়া সুদে মহাজন ঋণ সুদের হারটা থাকে অনেক চড়া, হ্যাঁ, বেশি থাকে কৃষি ঋণে। কৃষি ঋণে সুদের হার বেশি। কৃষি ঋণে সুদের হার বেশি আর শিল্প ঋণে সুদের হারটা ফিক্সড। ঠিক আছে, শিল্প ঋণে সুদের হারটা ফিক্সড থাকে অনেকাংশে। লাস্ট যেটা হচ্ছে উদ্দেশ্যগত দিক থেকে হচ্ছে কৃষি ঋণ আর শিল্প ঋণের মধ্যে পার্থক্য রয়েছে। কৃষি ঋণটা মূলত নেওয়া হয় হচ্ছে কৃষির উৎপাদন বাড়ানোর জন্য, আর হচ্ছে অনেক সময় কৃষকরা তাদের ভোগের জন্য হচ্ছে, অনেক সময় উৎপাদন কম হয়, তখন তাদের ভোগের জন্য একটা অনিশ্চয়তা দেখা দেয়, তখন তারা নিজেদের ভোগ সার্ভাইভ করার জন্য হচ্ছে একটা ঋণ নিয়ে থাকে, এটা কৃষি ঋণ। আর শিল্প ঋণের শিল্প প্রতিষ্ঠানের উৎসই থাকে মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যেই সে হচ্ছে ঋণটা নিয়ে থাকে। এরপরে আসো 2 নম্বর টপিক। 2 নম্বর টপিকটা হলো তোমার কৃষি ঋণের প্রকারভেদ। কৃষি ঋণকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। কৃষি ঋণকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মেয়াদি ঋণ, আর হচ্ছে উদ্দেশ্যভেদে ঋণ। মেয়াদি ঋণ, উদ্দেশ্যভেদে ঋণ। উদ্দেশ্যভেদে কৃষি ঋণ। ওকে, প্রথমত মেয়াদি ঋণ। মেয়াদি ঋণটা হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত কৃষি ঋণকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেয়াদি ঋণ আর একটা হচ্ছে উদ্দেশ্যভেদে কৃষি ঋণ। তো এই মেয়াদি ঋণটা আবার তোমার 3 প্রকার: স্বল্প মেয়াদি ঋণ, আর একটা হচ্ছে মধ্যম মেয়াদি, আর দীর্ঘমেয়াদী। ওকে, মেয়াদি ঋণটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়: স্বল্প মেয়াদি কৃষি ঋণ, মধ্যম মেয়াদি আর হচ্ছে দীর্ঘমেয়াদী। উদ্দেশ্যভেদে কৃষি ঋণ। উদ্দেশ্যভেদে কৃষি ঋণকে আবার তোমার 3 ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে উৎপাদনশীল ঋণ, ঋণ। 2 নম্বর হচ্ছে ভোগের জন্য ঋণ, ঋণ। 3 নম্বরটা হলো তোমার অনুৎপাদনশীল ঋণ, অনুৎপাদনশীল ঋণ। আচ্ছা, তোমরা লক্ষ্য করো, মেয়াদি প্রথমত কৃষি ঋণ দুই প্রকার, একটা হচ্ছে মেয়াদি ঋণ আর 2 নম্বর হচ্ছে উদ্দেশ্যভেদে কৃষি ঋণ। মেয়াদি ঋণ 3 প্রকার: স্বল্প মেয়াদি, মধ্যম মেয়াদি, দীর্ঘমেয়াদী। আর উদ্দেশ্যভেদে কৃষি ঋণ এটা 3 প্রকার: উৎপাদনশীল ঋণ, ভোগের জন্য ঋণ, তারপরে অনুৎপাদনশীল ঋণ। ঠিক আছে, তো এখানে আমরা এই কৃষি ঋণের প্রকারভেদগুলোর ব্যাখ্যা জানবো। মেয়াদি ঋণ যদি ব্যাখ্যা করি, সেক্ষেত্রে হচ্ছে দেখো, স্বল্প মেয়াদি ঋণ। স্বল্প মেয়াদি কৃষি ঋণটা মূলত 1 বছরের কম, অর্থাৎ 1 বছর এর বেশি নয়, এই মেয়াদের যে ঋণটা, সেটা হচ্ছে স্বল্প মেয়াদি কৃষি ঋণ।
হ্যাঁ, এখানে হচ্ছে কৃষকরা কি কারণে ঋণ নিয়ে থাকে, এটা হচ্ছে তোমার শস্য ঋণ, শস্যের জন্য ঋণ নেয়। হ্যাঁ, শস্য পণ্য ক্রয়ের জন্য এই ঋণটা নেওয়া হয়। স্বল্পমেয়াদী যে ঋণ, সেটি হচ্ছে শস্য পণ্য ক্রয়ের জন্য এটা ঋণ নিয়ে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে উপকরণ ক্রয়ের জন্য, উপকরণ ক্রয়ের জন্য এই স্বল্পমেয়াদী ঋণটা নিয়ে থাকে। তারপরে নেয় হচ্ছে তোমার অপরাপর অপরাপর কাজের জন্য এই ঋণ নিয়ে থাকে। আচ্ছা, অর্থাৎ তাহলে স্বল্পমেয়াদী ঋণটা কি 1 বছর বা এর নিচে এই সময়ের জন্য যে ঋণটা নেওয়া হয় সেটা হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ। এটি কেন নেওয়া হয়? এটি নেওয়া হয় হচ্ছে শস্য ক্রয়ের জন্য, তারপরে হচ্ছে শস্যের উৎপাদনের জন্য, এরপর উপকরণ সমূহ ক্রয়ের জন্য, তারপর নেওয়া হয় হচ্ছে অপরাপর কাজের জন্য। যেমন হচ্ছে তার যখন ইনকাম না থাকে তখন সে কি করে, ভোগের জন্য কিছু ঋণ নিয়ে থাকে। এটা হলো স্বল্পমেয়াদী কৃষি ঋণ। আর মধ্যমেয়াদী কৃষি ঋণটা নেওয়া হয় কেন? মধ্যমেয়াদী কৃষি ঋণ নেওয়া হয় হচ্ছে তোমার মধ্যমেয়াদী কৃষি ঋণটা হলো সময়সীমা হলো 1 থেকে 5 বছর। এই সময়ের মধ্যে এই কৃষি ঋণটা দেওয়া হয়, যে মধ্যমেয়াদী কৃষি ঋণ 1 থেকে 5 বছর। এখানে কি করা হয়? এখানে হচ্ছে তোমার কিছু গরু, হ্যাঁ, গবাদি পশু, তারপর লাঙল, হ্যাঁ, এগুলো ক্রয়ের জন্য এই কৃষি ঋণটা, মধ্যমেয়াদী কৃষি ঋণটা দেওয়া হয় কৃষকদেরকে। দীর্ঘমেয়াদী কৃষি ঋণটা কি? দীর্ঘমেয়াদী কৃষি ঋণ, দীর্ঘমেয়াদী কৃষি ঋণটা হচ্ছে 5 বছরের ঊর্ধ্বে, 5 বছরের বেশি সময়ের জন্য। হ্যাঁ, 5 বছরের বেশি সময়ের জন্য এই দীর্ঘমেয়াদী ঋণটা দেওয়া হয়। এটির উদ্দেশ্য থাকে হচ্ছে তোমার নলকূপ, বৈদ্যুতিক মোটর, হ্যাঁ, গভীর ও অগভীর নলকূপ, গভীর ও অগভীর নলকূপ স্থাপনের জন্য, তারপর দেওয়া হয় বৈদ্যুতিক মোটর ও পাম্পের জন্য, মোটর ও পাম্প স্থাপনের জন্য, তারপরে হচ্ছে জমি, অনেক সময় দেখা যায় জমি লবণাক্ত, জমিকে লবণাক্ত মুক্ত করার জন্য এই কৃষি ঋণটা দেওয়া হয়। তারপর দেওয়া হয় হচ্ছে জমি যদি উঁচু নিচু থাকে সেটাকে সমতল করার জন্য এই দীর্ঘমেয়াদী কৃষি ঋণটা দেওয়া হয়। তারপর কি জন্য দেওয়া হয়? যে কৃষকের যে গবাদি পশু এগুলো কোথায় রাখবে সেটার জন্য একটা হচ্ছে সেটা রাখার জন্য, হ্যাঁ, একটা জায়গা বা একটা ঘর তৈরি করার জন্য এটা দেওয়া হয়। তারপরে হচ্ছে কৃষি পণ্য সংরক্ষণ হিমাগার, হ্যাঁ, এগুলোর জন্য হচ্ছে দীর্ঘমেয়াদী এই কৃষি ঋণটা প্রদান করা হয়। আচ্ছা, এরপরে আসো, এই গেল হচ্ছে মেয়াদি ঋণ, মেয়াদি ঋণ। এরপরে আসো উদ্দেশ্যভেদী কৃষি ঋণ। উদ্দেশ্যভেদী কৃষি ঋণ কেমন? উৎপাদনশীল কৃষি ঋণ, ভোগের জন্য কৃষি ঋণ, অনুৎপাদনশীল কৃষি ঋণ। উৎপাদনশীল কৃষি ঋণ অর্থাৎ কৃষি কাজের উৎপাদন বাড়ানোর জন্য এই এই হচ্ছে কৃষি ঋণটা প্রদান করা হয়। কি যে উৎপাদনশীল কৃষি ঋণ, এখানে উৎপাদন করার জন্য যেমন উন্নত বীজ, সার, কীটনাশক, হ্যাঁ, যে ওষুধ স্প্রে করা হয় ফসলে, এগুলোর জন্য এই উৎপাদনকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য এই কৃষি ঋণটা দেওয়া হয়। উৎপাদনমুখী করার জন্য কৃষকদের হচ্ছে উৎপাদনে আরো বেশি হচ্ছে মনোনিবেশ করানোর জন্য উৎপাদনশীল এই কৃষি ঋণ প্রদান করা হয়। এরপরে দেখো, ভোগের জন্য কৃষি ঋণ প্রদান করা হয়। কারণ কি, একটা সময় গিয়ে কৃষকের হাতে অর্থ থাকে না, তখন তার হচ্ছে নিজের ভোগের জন্য টাকার দরকার হয়, তখন এই ভোগের জন্য এই কৃষি ঋণটা প্রদান করা হয়। অনুৎপাদনশীল কৃষি ঋণ, অনুৎপাদনশীল কৃষি ঋণ কোনটা? যে তোমার কৃষকদের যে সামাজিক রীতিনীতি, আচার, ধর্মীয় অনুষ্ঠান,
বা তার নিজের ছেলে মেয়ের বিয়ে, হ্যাঁ, এর জন্য কিন্তু হচ্ছে তার কাছে টাকা থাকে না, তখন হচ্ছে এই কৃষি ঋণটা প্রদান করা হয়, অনুৎপাদনশীল কৃষি ঋণ। এরপরে আসো কৃষি উন্নয়নে কৃষি ঋণের ভূমিকা। কৃষি উন্নয়নের জন্য কৃষি ঋণের কি কি ভূমিকা রয়েছে, কি কি কাজ করে থাকে কৃষি ঋণ। হ্যাঁ, 3 নম্বর টপিক, কৃষির উন্নয়নে কৃষি ঋণের ভূমিকা। কৃষি ঋণের ভূমিকা হচ্ছে প্রথমত কৃষির উৎপাদন বাড়াতে, কৃষির উন্নয়নে কৃষি ঋণের কি কি ভূমিকা রয়েছে। কৃষি ঋণের ভূমিকা হলো প্রথমত তোমার কৃষির উৎপাদন বাড়াতে। হ্যাঁ, উৎপাদন বাড়াতে কৃষক কে হচ্ছে এই কৃষি উন্নয়নে এই কৃষি ঋণ প্রদান করা হয় কৃষির উৎপাদন বাড়ানোর জন্য, অর্থাৎ কৃষিকে যেন আরো বেশি যুগোপযোগী, আরো বেশি, হ্যাঁ, উন্নয়ন ত্বরান্বিত করা যায়, এই জন্য এই কৃষি ঋণটা প্রদান করা হয়। এই ক্ষেত্রে কি করা হয়, ফোকাস করা হচ্ছে তোমার তোমার উন্নত বীজ, সার, কীটনাশক, হ্যাঁ, যেন হচ্ছে কৃষক খুব সহজে পায়, এবং এর জন্য হচ্ছে কৃষি ঋণটা প্রদান করা হয় কৃষির উৎপাদন বাড়ানোর জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে কৃষি পণ্যের বাজারজাতকরণের জন্য। কৃষি ঋণের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা যে কৃষি পণ্যের বাজারজাতকরণের জন্য। এই ক্ষেত্রে বাজারজাতকরণ করার জন্য কি করা হয়, একটা কোল্ড স্টোর, কৃষি পণ্য তো পচনশীল, এগুলো যদি হচ্ছে খুব সহজে একটা সময়ের জন্য হচ্ছে কোল্ড স্টোরে যে সংরক্ষণ করে রাখা যায়, তাহলে ওই সিজনে যে পরিমাণ হচ্ছে কম দামে পণ্যটা বাজারজাতকরণ করা হলো, এবং কৃষকের হচ্ছে সেখান থেকে প্রফিটের সম্ভাবনাও খুব কম। এই জন্য কি করা হয়, কৃষককে হচ্ছে ঋণ প্রদান করা হয় বাজারজাতকরণের জন্য। বাজারজাতকরণের জন্য কৃষক যেমন অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে, অবকাঠামোর জন্য এখানে কৃষকের ভ্যান দরকার হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে কি কৃষক কি করে, হচ্ছে একটু ছোট ট্রাক্টর বা হচ্ছে গরুর গাড়ি, এইগুলোর জন্য খরচ বেয়ার করতে হয় কৃষককে। তো এই জন্য হচ্ছে কৃষি ঋণ বাজারজাতকরণের জন্য কৃষকদেরকে ঋণ প্রদান করে। তারপরে হচ্ছে তোমার অন্তর্বর্তীকালের কৃষি ঋণের ভূমিকা। অন্তর্বর্তীকালে কৃষি ঋণের ভূমিকা। কৃষি ঋণের কি ভূমিকা রয়েছে, অন্তর্বর্তীকাল বলতে কোনটাকে বোঝাচ্ছি, যখন হচ্ছে কৃষক উৎপাদনের জন্য উৎপাদন শুরু করলো, হ্যাঁ, এবং তোমরা জানো যে কৃষি পণ্য উৎপাদন করার পরেই হচ্ছে সাথে সাথেই উৎপাদনটা চলে আসে না, এর জন্য কিছুটা সময় হচ্ছে ধৈর্য ধরে থাকতে হয়। এই জন্য উৎপাদন শুরু করার পরে যে এই মধ্যবর্তী এই ফসল হাতে আসার যে একটা মধ্যবর্তী সময়, এই সময়টাকে হচ্ছে অন্তর্বর্তীকাল। হ্যাঁ, তো এই অন্তর্বর্তীকালে কৃষক কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। এই তখন কি করা হয়, এই কৃষি ঋণ তাদেরকে ঋণ প্রদান করে তাদের এই দুঃসময়টাকে হচ্ছে কাটিয়ে ওঠার জন্য কৃষকদের পাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ভূমি এবং কৃষি অবকাঠামো উন্নয়ন। কৃষি অবকাঠামো উন্নয়ন ভূমি এবং কৃষির অবকাঠামো উন্নয়নের জন্য কৃষি ঋণ ভূমিকা পালন করে থাকে। দেখো,
কৃষি অবকাঠামো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে যদি কৃষির অবকাঠামোই যদি রাস্তাঘাট না ঠিক থাকে, তারপরে হচ্ছে কৃষির বাজারজাতকরণের জন্য তো ছোট ট্রাক্টর বা ভ্যান লাগে বা গরু গাড়ি লাগে, এই যে যানবাহনগুলো, এগুলোর জন্য হচ্ছে কৃষি ঋণ, কৃষকদেরকে কৃষি ঋণ প্রদান করার মাধ্যমে তাদেরকে হচ্ছে এই জিনিসগুলো ক্রয়ে কৃষি ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হলো কৃষির উন্নয়নের জন্য কৃষি ঋণ এই সব কাজগুলো করে থাকে। এরপরে আসো 4 নম্বর টপিক, বাংলাদেশের কৃষকরা কেন ঋণ গ্রহণ করে থাকে। প্রথমত, বাংলাদেশের কৃষকরা বিভিন্ন কারণে ঋণ গ্রহণ করে থাকে। তোমরা জানো তাদের অবস্থা খুব বেশি সচল থাকে না, এই জন্য তারা কি করে, কৃষি ঋণ নিয়ে থাকে। বাংলাদেশের কৃষকরা কেন ঋণ গ্রহণ করে, আসো দেখি কৃষকরা কেন ঋণ গ্রহণ করে থাকে। উৎপাদন বাড়ানোর জন্য, কৃষি ঋণ গ্রহণ করে থাকে কৃষকরা। উৎপাদন যদি বাড়াতে চায়, তাহলে উৎপাদন শুধু বাড়ালেই হয় না, সেখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন হচ্ছে কৃষির উৎপাদন তো আর এমনিতেই বেড়ে যায় না, তাই না? এর জন্য কৃষককে কি করা হয়, উন্নত বীজ, সার, কীটনাশক, অর্থাৎ কৃষি পণ্য উৎপাদনের জন্য যত কিছু দরকার হয়, যত উপকরণ দরকার হয়, এগুলো কৃষককে ক্রয় করতে হয়। তো কৃষকের অবস্থা তো আর সবসময় ভালো থাকে না, তারা এইসব জিনিস ক্রয়ের জন্য তাদের হাতে পর্যাপ্ত টাকা থাকে না। যখন পর্যাপ্ত টাকা না থাকে, তখন কি হয়, তারা অবশ্যই কৃষি ঋণ গ্রহণ করার জন্য ঋণের দ্বারস্থ হয়। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে উৎপাদন তখন বাড়ে। হ্যাঁ, তো উৎপাদন বাড়ানোর জন্য কৃষকরা কৃষি ঋণ গ্রহণ করে থাকে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্থায়ী যন্ত্রপাতি ক্রয়। স্থায়ী যন্ত্রপাতি ক্রয় এবং পণ্যের পরিবহনের জন্য কৃষকরা কৃষি ঋণ গ্রহণ করে থাকে। অর্থাৎ স্থায়ী যন্ত্রপাতি কোনগুলো তোমরা জানো, যে কৃষি উৎপাদন করতে গেলে কিছু যন্ত্রপাতির দরকার হয়। যেমন কৃষকের হচ্ছে চাষ করার জন্য তার লাঙল দরকার হয়, তার গবাদি পশুর দরকার হয়, অথবা তার ট্রাক্টরের দরকার হয়, তাই না? তো এগুলো স্থায়ী উপকরণ, তাই না, স্থায়ী যন্ত্রপাতি। এগুলো ক্রয় এবং পণ্যের পরিবহনের জন্য তার কিছু ভ্যান দরকার, হতে পারে, তার ছোট ট্রাক্টর দরকার হতে পারে, অথবা তার গরু গাড়ি দরকার হতে পারে। যে কোনো একটা কিছু ক্রয়ের জন্য, এই স্থায়ী যন্ত্রপাতি ক্রয় এবং পণ্যের পরিবহনের জন্য বাংলাদেশের কৃষকরা কৃষি ঋণ গ্রহণ করে থাকে। গ নাম্বার যেটা, সেটা হলো তোমার দীর্ঘমেয়াদী কৃষি প্রকল্প প্রণয়ন। দীর্ঘমেয়াদী কৃষি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন। প্রিয় ছাত্ররা, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কেন কৃষকরা কৃষি ঋণ গ্রহণ করে থাকে। আবল তাবল লিখলে কিন্তু মার্কস পাবে না তোমরা। এরকম পয়েন্ট টু দা পয়েন্টে লিখতে পারলে, যদি তথ্যবহুল হয়, অবশ্যই বইয়ের সাথে সংযোগ থাকে, তাহলে কিন্তু তোমাদের এই মার্কস তোমরা ভালো পাবে। এবং এই প্রশ্নটা হচ্ছে সবসময় ঘুরে ফিরে দেখা যায় আসে, বাংলাদেশের কৃষকরা কেন কৃষি ঋণ গ্রহণ করে থাকে। আচ্ছা, দীর্ঘমেয়াদী কৃষি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন। দীর্ঘমেয়াদী কৃষি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের জন্য, অর্থাৎ কি কি দীর্ঘমেয়াদী প্রকল্প রয়েছে বলো তো? দীর্ঘমেয়াদী প্রকল্পের মধ্যে রয়েছে গভীর ও অগভীর নলকূপ স্থাপন। অগভীর নলকূপ স্থাপন। 2 নাম্বার হচ্ছে প্রকল্প যেটা, সেটি হচ্ছে বৈদ্যুতিক মোটর ও পাম্প। স্থাপন।
3 নাম্বার যেটা, সেটা হচ্ছে জমির লবণাক্ততা দূর করার জন্য। জমির লবণাক্ততা দূর করা। তোমরা জানো যে বিভিন্ন স্থানে জমি লবণাক্ত থাকে, সেগুলো দূর করা। বুলডেজার স্থাপন। বুলডেজার স্থাপন। ক্রয়। উঁচু নিচু জমি সমতলকরণ। উঁচু নিচু জমি সমতলকরণ। তারপরে হচ্ছে তোমার গবাদি পশুর বাসস্থান স্থাপন। গবাদি পশুর বাসস্থান স্থাপন। তারপরে তোমার বিভিন্ন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য বিল্ডিং এর নির্মাণ। ইত্যাদি। ঘ নাম্বার যেটা, সেটি দেখো, কৃষি পণ্যের বাজারজাতকরণ। কৃষি পণ্যের বাজারজাতকরণের জন্য হচ্ছে বাংলাদেশের কৃষকরা কৃষি ঋণ গ্রহণ করে থাকে। যেমন বাজারজাতকরণ করতে হলে তাকে হচ্ছে গরুর গাড়ি দরকার হতে পারে, তারপরে দরকার হতে পারে ছোট ট্রাক্টর, ছোট তোমার ভ্যান দরকার হতে পারে গ্রামের যেহেতু। ঠিক আছে। তারপরে নম্বর লাস্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে অপরাপর সহায়ক কর্মকাণ্ড। তোমরা জানো যে হচ্ছে একজন কৃষক শুধুমাত্র কৃষি কাজ করে না, সে সাথে সাথে কি করে, মৎস্য চাষ করে, তারপরে গবাদি পশু পালন করে। গবাদি পশু পালন, এর জন্য হচ্ছে সে কি করে, এই কৃষি ঋণটা গ্রহণ করে থাকে। তো এই ছিল আমার আজকে আলোচনার বিষয়। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।